দর্শক, গত 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হলো। সেটা নিয়ে বহু নাটক হলো। শেষ পর্যন্ত এনসিপি সেখানে যায়নি, গণফোরাম গেলেও সেদিন স্বাক্ষর করেনি, পরে স্বাক্ষর করেছে। নিবন্ধিত 19টি দল সেখানে স্বাক্ষর করেছিল, গণফোরাম পরে স্বাক্ষর করায় নিবন্ধিত 20টি দলের স্বাক্ষর হয়েছে। আজকে সর্বশেষ একটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। সেই হিসেবে বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা 53, অর্থাৎ 33টি নিবন্ধিত দল বাইরে আছে। সেই কারণেই এই সনদ স্বাক্ষর এবং এর কার্যকারিতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এই প্রশ্নগুলো যখন উঠছে তখন সেদিন প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছিলেন, আমরা একটা বর্বর জাতি থেকে সভ্য জাতিতে রূপান্তরিত হলাম, অর্থাৎ বর্বরতা থেকে সভ্যতায় পা দিলাম, আজকে থেকে আমরা সভ্য। এই যে কথাটা প্রফেসর ইউনূস বলেছিলেন, এই কথাটার অনেক সমালোচনা হয়েছে। অনেক সমালোচনা যখন হয়েছে, অনেক দিন পর এসে 24 তারিখে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের মনে হয়েছে যে এই কথাটার একটা জবাব দেওয়া উচিত। 24 সেপ্টেম্বর তার পত্রিকায় তিনি একটা কলাম লিখলেন। সেই কলামে প্রফেসর ইউনূসের এই বক্তব্যটাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং এটা এক ধরনের ধৃষ্টতা যেমন বলার চেষ্টা করেছেন, তেমনি এটা মানে রুচির পরিচায়ক না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আর মহান মুক্তিযুদ্ধের পরে গত 54 বছর বাঙালি জাতি বর্বর ছিল, অসভ্য ছিল, এই কথা প্রফেসর ইউনূস কোনোভাবেই বলতে পারেন না, এই কথা তিনি মানতে পারেন না। সেই আলোচনাটা মাহফুজ আনাম, ডেইলি স্টারের সম্পাদক এবং প্রকাশক, তিনি লিখেছেন। আমার মনে হয় যে এই সরকারের অন্যতম, বিশেষ করে প্রফেসর ইউনূসের অন্যতম সমর্থক এবং ওয়েলু ইশার, এবং অনেকে বলেন যে ডেইলি স্টার, প্রথম আলো কোটায় সরকারে বেশ কয়েকজন উপদেষ্টা নিয়োগ হয়েছেন, নাম বলছি না, এরকম সমালোচনা রয়েছে। এবং সরকারের পক্ষের অনেকের সমালোচনা রয়েছে যে ডেইলি স্টার, প্রথম আলো কোটায় অমুক 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 উপদেষ্টা হয়েছেন। এবং প্রফেসর ইউনূসকে বিভিন্ন সময়ে এই সরকারে আসার আগেও আমরা দেখেছি ডেইলি স্টার, প্রথম আলো, তারা নানাভাবে প্রফেসর ইউনূসের পক্ষে নানা মতামত প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। শুধু দেশে উপদেষ্টা হয়েছেন তা নয়, বিদেশেও একজন প্রেস মিনিস্টার নিয়োগ দেওয়া হয়েছে এই ডেইলি স্টার কোটায়। এরকম আলোচনা এবং এরকম বাস্তবতা আমরা যখন দেখছি, তখন মাহফুজ আনামের এই কলামটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলার চেষ্টা করলেন, প্রফেসর ইউনূসকে কিভাবে তিনি সমালোচনা করলেন, কেন হঠাৎ করে প্রফেসর ইউনূসের এইভাবে তিনি সমালোচনা করলেন, একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের বর্বর এবং সভ্যতার কথা। বর্বরতা থেকে সভ্যতায় এসেছেন তিনি 17 অক্টোবর, অর্থাৎ 17 অক্টোবরের আগে থেকে, আমি ধরে নিলাম যে না, তারও 14 মাস আগে থেকে 2024 পর্যন্ত এই জাতি বর্বর জাতি ছিল। এই জাতি বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল। স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের পরে এই বর্বরতা আমাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল। যে বর্বরতা থেকে প্রফেসর ইউনূস সভ্যতায় আনলেন, জাতিকে সভ্য করলেন। এই বক্তব্য যেমন অগ্রহণযোগ্য, তেমনি এই বক্তব্য এক ধরনের ধৃষ্টতাপূর্ণ। কারণ মহান মুক্তিযুদ্ধের পরে 54 বছরের বাংলাদেশের ইতিহাসকে বর্বরতার ইতিহাস বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, একজন সাধারণ মানুষ কিংবা একজন সাধারণ পাগলও বলতে পারে না, বললে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। অনেকেই হয়তো যে কোনোভাবেই হোক, সেটা ভয়ে কিংবা ঘৃণায়, যে কোনোভাবেই হোক, অনেকে চুপ করে এই ব্যাপারটা সহ্য করেছেন। কিন্তু মাহফুজ আনাম তিনি ব্যাপারটাকে মনে করেছেন যে এটার প্রতিবাদ করা উচিত। কি বললেন, তার ফটোকার্ডটা, ডেইলি স্টারের ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে মোদ্দা কথা, প্রথম অংশটা বলি, তারপরে একটু আলোচনায় যাব। তিনি বলছেন, ডক্টর ইউনূস যদি বর্বরতার সময়কাল নির্দিষ্ট করতেন, যেমন শাসনকাল, তাহলে তার বক্তব্যের অর্থ স্পষ্ট হতো। এখন যেভাবে বলা হয়েছে তাতে মনে হতে পারে স্বাধীন বাংলাদেশের 54 বছরই বর্বরতার মধ্যে কেটেছে। কোনো গর্বিত বাংলাদেশী কি এটি মেনে নিতে পারবে? আমি একজন মুক্তিযোদ্ধা ও পুরো সময়কালের সাক্ষী হিসেবে এমন নিন্দা মেনে নিতে পারি না।
অর্থাৎ তিনি বলেছেন যে প্রফেসর ইউনূস তো কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেননি। তিনি যেটা বলেছেন তাতে বোঝায় 54 বছর এই জাতি বর্বর জাতি ছিল, যে জাতিকে সভ্যতার মধ্যে আনলেন তিনি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা আমি মেনে নিতে পারি না। সেখানে তিনি বললেন যে যখন অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে রাজি হলেন তখন বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। আমরা ভেবেছিলাম সত্যিই আমরা সবচেয়ে যোগ্য মানুষটিকে পেয়েছি। হ্যাঁ, তার সরকারি কাজের সরাসরি অভিজ্ঞতা নাও থাকতে পারে, কিন্তু তিনি গ্রামীণ ব্যাংক গড়েছেন। ডক্টর ইউনূসের সঙ্গে এই প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কার পেয়েছে। আমি এটি উল্লেখ করছি কারণ কোনো প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পাওয়ার মানে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থা, স্থায়িত্ব ও নৈতিক কার্যক্রম অত্যন্ত মানসম্পন্ন হওয়ার কথা। সুতরাং সেই প্রতিষ্ঠানের একজন প্রধান, সেই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনিও একজন পরিশীলিত কর্মোদ্যম একজন মানুষ হওয়ার কথা। এমন একটা প্রতিষ্ঠান দশকের পর দশক ধরে চলছে, 40টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং অলাভজনক প্রতিষ্ঠান আরও অনেক যিনি তৈরি করেছেন। সুতরাং এমন একজন মানুষের প্রতি আমাদের আস্থা রাখার বিষয়টি অযৌক্তিক নয়, যৌক্তিক। তবে গত 14 মাস ধরে তার সরকারের কার্যক্রম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সন্দেহ এবং অনিশ্চয়তা তৈরি করেছে। এই একটি বাক্যই বলে দেয় যে মাহফুজ আলম তার মতো একজন বরেণ্য সাংবাদিক, তিনি তো আর খুবই বাজে ভাষা ব্যবহার করবেন না। সৌন্দর্য এবং পরিশীলিত ভাষা ব্যবহার করে তিনি কি বোঝাতে চাইলেন সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন যে প্রথমেই বলতে হবে তিনি একটি ভালো উপদেষ্টা পরিষদ তৈরি করতে পারেননি এবং বড় ভুল হলো পরবর্তীতে উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তনও আনেননি। অনেককে নিয়ে সমালোচনা হয়েছে, ব্যর্থ হয়েছেন, কিন্তু কোনো পরিবর্তন আনেননি, কাউকে বাদ দেননি, কাউকে কোনো কাজের জন্য শাস্তি দেননি। দু একটি জায়গায় পরিবর্তন হয়েছে, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে, সেই ইঙ্গিতটাও তিনি দিয়েছেন। যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরানো হয়েছে, সেটা একটা বাজে দাবির মুখে। তিনি হয়তো সত্য কথা বলে ফেলেছিলেন, কেন সত্য কথা বললেন সেই কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবুও অধ্যাপক ইউনূস এখনও সরকার প্রধান হিসেবে গ্রহণযোগ্য, যদিও শুরুতে তার প্রতি যে পরিমাণ সমর্থন ও সহায়তা ছিল তা এখন অনেক কমেছে। এখানেও আর একটা খোঁচা দিলেন তিনি, যে তিনি গ্রহণযোগ্য ঠিক আছে, কিন্তু প্রথমে তার যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা এখন আর নেই। ডেইলি স্টার যখন এই কথা বলছে যে প্রফেসর ইউনূসের জনপ্রিয়তা আগের মতো আর নেই, সেটা কিন্তু প্রফেসর ইউনূসের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার। তারপরেই তিনি এই যে জুলাই সনদ স্বাক্ষরের দিন যে কথাটা বর্বরতার কথা বলেছেন, যে কথাটা প্রথমেই বললাম, যে তিনি যদি একটা সময়কাল নির্দিষ্ট করতেন যে শেখ হাসিনার এই সময়কাল কিংবা অন্য কোনো সরকারের এই সময়কাল এটা বর্বর সময় ছিল, আমরা এখন সভ্যতায় আসছি, তাহলে ব্যাপারটা অন্য আলোচনা হতো। কিন্তু যখন তিনি পুরো 54 বছরের সমস্ত ক্রেডিটকে বর্বর যুগের কথা বলছেন, তখন সেটা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি জুলাই অভ্যুত্থানে শ্রদ্ধা জানিয়েছেন, তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, বলেছেন যে তরুণদের প্রতি বারবার শ্রদ্ধা জানিয়েছেন, কিন্তু তরুণদের যে স্বপ্ন, তরুণদের নিয়ে যে কার্যক্রম, তরুণদের চাকরি, ব্যবসা, বিভিন্ন রকমের তরুণদের যে নিয়ে যে উদ্যোগ, সেই উদ্যোগের কোনো কিছু আমরা তরুণরা কিভাবে কাজ করছে, ভবিষ্যতে তারা বিশ্বের জন্য কি করবে, এরকম কোনো উদ্যোগ কিন্তু আমরা জুলাই সনদে পাইনি। জুলাই সনদে দারিদ্র্য দূরীকরণের কোনো সুপারিশ আমরা পাইনি, যে দারিদ্র্য দূরীকরণ এবং মহিলাদের নিয়ে, এবং তিনি এও বলেছেন যে জুলাই সনদে নারীদের নিয়ে কোনো কিছু নেই। এটা সবথেকে দুঃখের বিষয় এবং কষ্টের জায়গা। তিনি বলছেন যে দারিদ্র্য দূরীকরণ নিয়ে তিনি এতদিন কাজ করছেন, গ্রামীণ ব্যাংকে নিয়ে যে কাজ করছেন, যে নারীদের নিয়ে তিনি গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করছেন এতদিন, সেই দারিদ্র্য দূরীকরণের কোনো তত্ত্ব জুলাই সনদে নেই, কোনো আলোচনা। 84টা প্রস্তাবের মধ্যে কোনো প্রস্তাবে এই ব্যাপার নেই। নারীদের অধিকার, নারীদের সম্মান রক্ষার কোনো ব্যাপার সেখানে নেই। এবং আমরা জানি যে নারী নীতি সংশোধনের জন্য একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি যে প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব প্রকাশ্যে আসার পরে বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী
সরকারের পেছনে লাগলো, নানা ধরনের বাজে কথা বলা শুরু করলো এবং তার সঙ্গে সরকারের তৈরি করা কিংস পার্টির নেতারা যোগ দিয়ে সেই সাম্প্রদায়িক গোষ্ঠীকে সমর্থন করলেন। তারপরে সেই নারী কমিশনের কোনো কিছুই এই জুলাই সনদে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপার দেখিনি, যেটাকে সবথেকে বেশি দুঃখজনক ব্যাপার হিসেবে তিনি দেখছেন। আবার জলবায়ুর কথা বলছেন যে পৃথিবী যখন এখন জলবায়ু সংকট নিয়ে কাজ করছে, পৃথিবীর সমস্ত মনোযোগ যখন জলবায়ু, যেটা আমরা সব জায়গায় দেখছি, প্রতিটা এনজিও এখন সব কাজ জলবায়ু নিয়ে কাজ করছে এবং বাংলাদেশে দক্ষিণাঞ্চলে লবণাক্ত পানি যে কি ভয়াবহতা তৈরি করেছে, কৃষি জমি লবণাক্ত হয়ে যাচ্ছে, খাবার পানি পাওয়া যাচ্ছে না, জলবায়ু সংকট এখন পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ ইভেন্ট। সেই ব্যাপারে এই জুলাই সনদ কোনো কিছু বলেনি, এই ব্যাপারগুলো বলছেন। আবার বলছেন যে 3-0 যে তত্ত্ব, তার নিজের যে তত্ত্ব, সেই তত্ত্ব শূন্য দরিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন, এই ব্যাপারে তিনি পৃথিবীব্যাপী সেমিনার, সভা, সিম্পোজিয়াম করে বেড়ান, বিভিন্ন জাতিগোষ্ঠীকে বোঝান, কিন্তু বাংলাদেশের এই 84টা পয়েন্ট, জুলাই সনদের যে 84টা পয়েন্ট, সেখানে কোথাও শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব কিংবা শূন্য কার্বন অর্থাৎ জলবায়ু নিয়ে কোনো কথা আমরা দেখিনি। এটা হতাশাজনক। কিন্তু এখন তিনি জুলাই সনদ ঘোষণা করেছেন, যেখানে এই জরুরি এবং মানবতার অস্তিত্বের সংকটগুলো, সমস্যাগুলো জায়গা পায়নি। এই যে ব্যাপারগুলো, ঐকমত্য কমিশনের এই সব ব্যাপারগুলো এবং জুলাই সনদের হতাশার জায়গাগুলো তিনি তুলে ধরেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে তিনি বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীকে দখল করছে যখন, তখন জুলাই সনদের 84টা অপশনে বাংলাদেশ সরকার যখন আধুনিক প্রযুক্তি নিয়ে ভাবার কথা, আগামীতে যখন আমাদের আধুনিক প্রযুক্তি নির্ভর হতে হবে, তখন সেই ব্যাপারেও কোনো কথা নেই। অর্থাৎ জুলাই সনদে মানে যেগুলো দেশের জন্য প্রয়োজন, দেশের এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন, নারী, তরুণ সমাজের কর্মকাণ্ড, জলবায়ু যেটা পৃথিবীর প্রধান সংকট, দারিদ্র্য বিমোচন, এআই প্রযুক্তিকে মোকাবেলা সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু মাহফুজ আনাম বলেছেন যে এগুলো তার ভাবনায় আসেনি, তার কর্মকাণ্ডে আসেনি, যেগুলো খুবই হতাশাজনক। অথচ তিনি বলছেন যে বর্বরতা থেকে সভ্যতায় আসলেন। সভ্যতায় আসার এই যে কথা, এই কথা তিনি মানতে পারছেন না। যদিও না মানতে পারাটা একটু হতাশাজনক মাহফুজ আনামের, কারণ প্রফেসর ইউনূস তো অনেক আগেই বলে দিয়েছেন যে তিনি রিসেট বাটন টিপেছেন, রিসেট বাটন টিপে অনেক কিছুই মুছে দিয়েছেন। সুতরাং তার মানে মগজের মধ্যে, মনের মধ্যে, ভাবনার মধ্যে পূর্বের কোনো ইতিহাস না থাকারই কথা। তার মানে যে ইতিহাসটা ভাবনাই রয়েছে হয়তো শুধুমাত্র গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ ব্যাংক নিয়ে শেখ হাসিনা সরকার কি কি সিদ্ধান্ত নিয়েছিল, গ্রামীণ ব্যাংকের 25% মালিকানা সরকার নিয়েছিল, যেটাকে এখন তিনি এসেই 10% করে দিয়েছেন। তার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স নিয়ে, গ্রামীণ ফোনের ট্যাক্স নিয়ে শেখ হাসিনা একেবারে তুলকালাম কাণ্ড করেছিল সেগুলো, এবং ট্যাক্স ফাঁকি নিয়ে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে মামলাগুলো করেছিল, এই ব্যাপারগুলোই সার্বক্ষণিকভাবে বোধহয় তার মাথায় ঘুরে, এবং মূলত 24-এর যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের প্রেক্ষাপটটাই তার মাথায় ঘুরে। হয়তো তিনি বর্বরতা বলতে এটা বুঝিয়ে থাকতেও পারেন, তার মগজের মধ্যে এটাই কাজ করতে পারে, তার এবং গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার যে সকল কর্মকাণ্ড করেছে সেটা একটা বর্বর কর্মকাণ্ড, এবং 24-এর গণ আন্দোলনে পুলিশ বাহিনী ছাত্র জনতার উপরে যে আক্রমণ চালিয়েছে সেটা একটা বর্বর আক্রমণ। হয়তো সেগুলোই শুধু তার মনে রয়েছে, বাকি সব কিছু রিসেট বাটনে মুছে দেওয়া হয়েছে। সুতরাং মাহফুজ আনামের এই হতাশাটা না ব্যক্ত করলেও হয়তো পারতেন, কিন্তু একজন সচেতন মানুষ, একজন সচেতন এবং বাংলাদেশের স্বনামধন্য সম্পাদক হিসেবে আমার মনে হয় যে তিনি যে স্ট্যান্ডটা নিয়েছেন, সমালোচনা করা, শক্ত হাতে এবং মেরুদণ্ড সোজা করে কথা বলা, সেটা তিনি করতে পেরেছেন। যে করতে পারাটা অনেকেই বলছিলেন যে এই সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতা রয়েছে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে, এবং প্রথম আলো ডেইলি স্টারেরও এক ধরনের সহযোগিতা সরকারের উপরে রয়েছে, এবং সেই সহযোগিতা নৈতিক হোক, অনৈতিক হোক, বিভিন্নভাবে রয়েছে। যে সমালোচনাগুলো চতুর্দিকে ছিল, সেই সমালোচনাগুলো থেকে বোধহয় মুক্ত হতে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে মাহফুজ আনামের
এই অবস্থান। দর্শক, আপনার মনে কি হয়, আমরা সত্যিই গত 54 বছরে বর্বর জাতি ছিলাম, যে গত 17ই অক্টোবর আমরা সভ্য জাতিতে পরিণত হলাম এবং সেই পরিণত হওয়া